রহস্য ও রোমাঞ্চকর গল্পের সমাহার আমাদের দ্য মিস্ট্রি টেলার। দ্য মিস্ট্রি টেলারে আজ আপনার জন্য দ্য মিস্ট্রি টেলার অরিজিনালসের দ্বিতীয় গল্প স্বর। গল্পের লেখক সৌম, গল্প পাঠে আমি রৌনক। শুরু হচ্ছে দ্য মিস্ট্রি টেলার অরিজিনালসের দ্বিতীয় গল্প স্বর। জীবনের সাথে চলতে চলতে এমন কিছু সময়, এমন কিছু দিন কিংবা এমন কিছু যুগ আমাদের ইতিহাসের পাতায় শ্বাস রোধ করে মরার ভান করে পড়ে আছে, যা পড়তে গিয়ে মাঝে মাঝে বর্তমানের হাত ধরে চলার পথটা কখনো সরু হয়ে যায়, কখনো আলাদা হয়ে যায়, বা কখনো একেবারেই হারিয়ে যায়। হঠাৎ সেই রকম কোনো ঘটনা চোখের সামনে শামিয়ানার ন্যায় উদ্ভাসিত হলে বুঝি চেতন অবচেতনের ঝগড়াঝাটিতে মস্তিষ্ক কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। যামিনীর মুখে শোনা সেদিনের সেই ঘটনা ঠিক এই রকম ভাবেই আমার স্মৃতির একটা টুকরোর সাথে সেলাই করে দিয়েছে ইতিহাসের অস্তিত্বটা। বলা বাহুল্য, যামিনী আমার দুই প্রিয় বন্ধুদের একজন, আর একজনের নাম সুচরিতা। আমাদের এই তিনজনের বন্ধুত্ব নয় নয় করে বছর 6 হলো। এর মধ্যে করোনা এলো গেল, কত ঝগড়ার ঝড় এলো গেল, ভালোবাসা হলো, প্রেম হলো, ভালোবাসার নদীর আবেগ মাখানো জল কত দূর গড়ালো। আসলে যামিনী আর সুচরিতা এই দুজন হলো প্রেমিক প্রেমিকার যুগলবন্দি, আর আমি অচিন্ত ওদের জীবনে সর্বঘটে কাঁঠালি কলার মতো লেগে আছি। সুচরিতা ও যামিনী দুজনেই কলকাতায় থাকে, একজন বালিগঞ্জের এক সম্ভ্রান্ত এলাকায় আর একজন রুবিতে। আর আমি মহানগরের ভিড়ের ঠেলা খেয়ে একটু ছিটকে এসে পড়েছি মফস্বলে, যেখান থেকে কলকাতার দূরত্ব খুব বেশি হলে ওই 20 কি 25 কিলোমিটার। যামিনী কর্মসূত্রে ভেনিসে থাকে, আর সুচরিতাও কলকাতার একটা আইটি ফার্মে প্রতিষ্ঠিত। সারা বছর বাইরে থাকলেও দুর্গাপুজোর পরম আনন্দ আর ঘরে ফেরার উজ্জ্বল আবেগটা যামিনী কোনোভাবেই মিস করে না, সে যতই কাজের চাপ থাক না কেন। যদি ওর ভাষায় এটা বলা হয় তাহলে ব্যাপারটা এইরকম: পুজোর সময় ছুটি না পেলে বা না দিলে পরিষ্কার কাজ ছেড়ে দিয়ে চলে আসবো, দিয়ে এখানে এসে অন্য কাজ নিয়ে নেবো। গত বছরের পুজো থেকেই সুচরিতা যামিনীকে বলেছে, সামনের বছরটা কি একেবারে জগদ্ধাত্রী পুজোটা কাটিয়ে গেলে হয় না গো? আমারও তো ইচ্ছে করে তোমার সাথে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে সবার মতো তোমাকে পাশে নিয়ে সেজে ওঠা চন্দননগরটা উপভোগ করি। যাই হোক, এরপর আর এই নিয়ে কথা এগোয়নি। কিন্তু সুচরিতা যামিনীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবছর পুজোর মাস 2-3 আগে। গল্পের মাঝে মাঝে একটু প্রাসঙ্গিক কথাও পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে এতটুকু বাধা নেই। দূরে দূরে থাকলেও বেশিরভাগ লং ডিস্টেন্স সম্পর্কের কিংবদন্তি হিসাবে প্রচলিত ব্রেকআপের ধারণাটা খুব বদলে দিয়েছে যামিনী বা সুচরিতা দুজনেই। নিজেদের সম্পর্কে একে অপরকে পর্যাপ্ত সময় দিয়ে নিজেদের জীবনের সমস্ত জিনিসই এর মধ্যেই বেশ গুছিয়ে নিয়েছে দুজনে, সেটা ব্যাংক ব্যালেন্স হোক বা সামাজিক সম্মান হোক বা কাজের জায়গায় উন্নতি। এ ব্যাপারে সুচিকে মানে সুচরিতাকে সাধুবাদ জানাতেই হয়। মেয়েটা ওই স্কুলে পড়ার সময় বাবা মাকে হারায় ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্টে, আর সেই থেকেই কাকার কাছে খানিক ভালোবাসা আবার খানিক লাঞ্ছনা গঞ্জনা পেয়ে জীবন কলুষিত হয়ে ওঠে কলেজে থাকাকালীনই। পরে পরে ওর মুখে শুনেছি, জানিস অচিন্ত, আমার কাকিমা মানুষটা যেন একটু অন্য রকমের। কাকা প্রচুর নেশা করে অনেক রাতে যখন বাড়ি ফিরত তখন প্রায় দিনই আমাকে অশ্রাব্য ভাষায় গালি দিত। মানে তোকে বলে বোঝাতে পারবো না ভাই, সে কি ভাষা!
মারতেও আসতো, কিন্তু কাকিমা তখন ঢাল হয়ে দাঁড়াতো আমার সামনে। আমি বললাম, কাকু কি করতেন? কি আবার করতো, কাজকর্ম সেরকম কিছুই ছিল না। বাপের পেনশনের পয়সা মদ খেত আর বাপের পয়সা ধ্বংস করত। সে আবার কি? এই রকম একজন মানুষের সঙ্গে কাকিমা থাকতেন কি করে? এটা ঠিক গুণ না দোষ জানি না ভাই, কিন্তু কাকু কোনোদিন মহিলা দোষে আসক্ত হয়নি। মানে এত নেশা করতো, কিন্তু জুয়া বা পরশ্রী কোনোটাই তাকে আকর্ষণ করেনি কোনোদিনও। কাকু এমনি সময় কেমন ব্যবহার করতেন তোর সাথে? সাধারণ মানে আর 5 জন কাকা তাদের ভাইজিদের সাথে যেমন স্নেহ ভরে আচরণ করে তেমন নিশ্চয়ই নয়, তবু অসঙ্গত আচরণও করতেন না। বুঝেছি, কিন্তু কাকিমা মানুষটাকে আলাদা রকম কেন বলছিস? কাকিমার আদরটা না পেলে হয়তো আমি বাঁচতামই না। কাকু নেশা করতেন বলে কাকিমা কাকুর সাথে শুতেন না, আমি কাকিমার কাছেই শুতাম। সেই একটা সময় থাকতো আমাদের একান্ত, যখন আমিও কাঁদছি আর আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আমার কপালে কাকিমার চোখের ফোঁটা ফোঁটা জল পড়ছে, শব্দ না করেই। এইসব কথা বলতে বলতে প্রায়ই সুচির ছোট ছোট কিন্তু গভীর চোখগুলো জলে ভরে উঠত। তখন আমি আর অন্য কিছু বলতাম না, বরং অন্য কিছু বলে প্রসঙ্গ বদলে ওকে একটু খুশি করার চেষ্টা করতাম। এটা যামিনী আমাকে বলেছিল প্রথম যখন ও বাইরে যায় তখন। ভাই, সুচিকে একটু দেখিস। আমার জায়গাটা নিয়ে তুই যে কোনোভাবেই ওর মনে দানা বেঁধে বসবি না, সেটা তোর থেকে ভালো আমি জানি। কিন্তু আমাদের ঝগড়া বা ওর জীবনের রোজ নামচার দুঃখ বা সুখের চাবিটা আমি তোর হাতেই দিয়ে যাচ্ছি ভাই। আর একটা কথা, ওর ফেলে আসা খারাপ দিনগুলোর কথা ভেবে কষ্ট পেলে একটু বুঝিয়ে বলিস ওকে। আর তুই আমার একটা বিরাট ভরসা রে। ইত্যাদি ইত্যাদি। সেদিন রাতে, এবারে পুজোয় আসার 10-15 দিন আগে, জামিনের সঙ্গে ফোনে কথা হচ্ছে। কি ভাই, বিয়ের দিনটা এবারে পুরোহিতটাকে ঠিক করি এবার? হ্যাঁ। জামিনী ধরা ধরা গলায় বলল, কার বিয়ে রে? মানে তোর কি মাথা খারাপ হলো নাকি রে? হ্যাঁ, তোদের বিয়ে ভাই, তোর আর সুচির। ও ও আচ্ছা আচ্ছা। না না, বিয়ের কথা বিয়ের কথা বিয়ের কথা ওখানে গিয়েই হবে। এখন এখন বল, কেমন আছিস? আরে এখানে সব ঠিকঠাক, ওদিকের খবর বল। চলছে চলছে ভাই। সুচি কেমন আছে রে? ভালো, সবার স্ট্যাটাস আপডেট নিচ্ছিস তো? কিন্তু তোর গলাটা এরকম ক্লান্ত লাগছে কেন ভাই? কই 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 কিছু না তো, কিছু না কিছু না। আসলে কাজের চাপ রয়েছে, আর রাতে ঘুম হয়নি একদম রে। তাই তাই হবে হয়তো। যাই হোক ভাই, কিছু হয়ে থাকলে পাকামি মেরে কিন্তু লুকোস না। সুচিকে বলতে না পারলেও আমাকে বলতে তো আর সমস্যা নেই তোর। না 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 রে ভাই, কিছু হয়নি, ট্রাস্ট মি ব্রো। তারপর কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো ভাই? আর খাওয়া দাওয়া সব ভালো তো? খাওয়া দাওয়াটা জিজ্ঞেস করে লজ্জা দিস না। ইটালিয়ান খাবারে যে ভাত ডাল আলু পোস্ত পাবো না, সেটা তুই জানিস। ব্যাপারটা কি জানিস তো, এই বাইরে থেকে খাবারের নস্টালজিয়াটা খুব বেদনাদায়ক। মানে খেতে গেলেই সেই চোখের সামনে ফুলকো লুচির বাঁধ ভাঙা নাচ, আলুর দমের আলুর হাতছানি, মাংসের কষার সেই অপলক চাহনি যেন তাড়া করে বেড়ায়। তাহলে বাঙালি হয়ে ভুল করিসনি বল? আরে একেবারেই না, কি বলছিস? হ্যাঁ, দিনের একটা সময়ই নিজের মধ্যে নিজস্বতাকে খুঁজে পাই, যখন সকালের ঘন দুধের চা দিয়ে অনলাইনে আনন্দবাজার পত্রিকার ডিজিটাল পাতাগুলো ওল্টাই। আহা, দারুণ বললি তো ভাই। চল ভাই, আজ আজ ছুটি আছে, তো প্যাকিংটা সেরে নি একটু।
ঠিক হ্যাঁ বলে যামিনী আসার উদ্বেল আনন্দ নিয়ে ফোনটা কেটে দিলাম। কিন্তু সেদিন থেকেই আমার মনের এক কোণে ওর ওই অন্যমনস্ক ব্যবহার, আলগোছে কথা বলার ভাবটা একটা চিন্তার উদ্রেক করেছে, সেটা বলাই বাহুল্য। কিন্তু ব্যাপারটা আমি সূচিকে বলতে সাহস পাইনি। মেয়েটা এমনিই একটা গার্লস পেইং গেস্টে থাকে, তারপর ইদানিং ওর কাজের একটু চাপ চলছে, তাই ওকে আর আমার মনের চিন্তাটা বলে বিব্রত করিনি। আমিও একটা কোম্পানিতে আছি, সেই করোনা থেকে ঘরে বসেই কাজ চলছে। যদিও জানি না অফিসে গিয়ে কাজ করাটা আবার কবে হবে। সেদিন দ্বিতীয়া। যামিনীর প্লেনের টাইম বেলা 2টোয়। আগের দিন রাতেই সূচির সঙ্গে কথা হলো অফিসের ছুটি পাবে কিনা। আমি বললাম, কিরে কাল যাবি তো ওকে রিসিভ করতে? আরে আমি কবে থেকে ছুটির জন্য বলে রেখেছিলাম, কিছুতেই অ্যাপ্রুভ করলো না হোদলা ম্যানেজার। বিরক্তি মেশানো স্বরে বলল সূচি, না না সে ঠিক আছে, দেখ মানে কাজের দিকটা অবহেলা করতে একদমই বলবো না আমি বা যামিনী কেউই। না না সেটা নয়, আসলে খুব ভালো লাগে রে যখন ওই লাউঞ্জের ভিতর থেকে দূর থেকে ওর হাসি মাখা চেহারাটা দেখতে পাই। মনটা কিছুদিনের জন্য যেন কোনো অজানা স্বর্গরাজ্যে পাড়ি দেয়। যাগে তোর প্রেমিককে বলিস আমার এসব প্রেম পায় না ভাই, তুই জানিসই। তবে হ্যাঁ, পৃথিবীতে বাপ মায়ের পর তোদের দুজনকেই সব থেকে বেশি ভালোবাসি, এটা ধ্রুব সত্যি, সেটা তো জানিসই। তবে প্রেমকে আমি ভালোবাসি না ভাই। জানি ভাই আমার, বাদ দে, শুয়ে পড়। কালকে আমার সোনাটাকে যত্ন করে নিয়ে আসিস কেমন? হ্যাঁ রে বাবা, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসবো। আচ্ছা চ, গুড নাইট ভাই বলে আমি ফোনটা রেখে দিলাম। যথারীতি প্লেন নেমেছে বাংলার মাটিতে, আর বোধগড়ি সেই মাটির গন্ধ অনুভব করতে করতে যামিনী লাউঞ্জ থেকে বেরিয়েই আমাকে দেখতে পেল। আর দেখতে পেয়েই প্রতিবারের মতো আমার কাছে এলো, কিন্তু আমাকে জড়িয়ে ধরল না। আমার আশার স্থির জলে একটা যেন ছোট ঢিল পড়ল ওর এই ব্যবহার দেখে। আমার মনের চিন্তার কারণটা যে একেবারেই অকিঞ্চিতকর নয় সেটা বুঝলাম যখন ভাড়া করা একটা প্রাইভেট ট্যাক্সিতে ড্রাইভারকে ঠিকানা বাতলে দিয়ে দুজনেই উঠে বসলাম। কিরে, জার্নি ভালো হয়েছে তো? কোনো প্রবলেম হয়নি তো? আমি জিজ্ঞেস করলাম। না 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 না, সব ভালোই হয়েছে, ভালো হয়েছে। তোর আজকে অফিস ছিল না? বলল যামিনী। হ্যাঁ ছিল, তবে ছুটি নিয়ে নিলাম। তোর জন্য তো এইটুকু করতেই পারি বল। থ্যাঙ্কস ভাই। কি হয়েছে ভাই? সেদিন থেকেই তুই কিছু তো একটা আমার কাছে লুকোচ্ছিস। আরে কি লুকোবো ভাই, কি কিছু না। কে তোর থেকে কিছুই লুকোনোর নেই, বিশ্বাস কর। না না সে তো বুঝলাম, কিন্তু তোর কাজের জায়গায় সব কিছু ওকে আছে তো? মানে সেখানে কোনো সমস্যা হয়নি তো? আরে কাজের ক্ষেত্রে সমস্যা হলে তো তোকেই সবার প্রথম বলি রে। কেন আগেরবার মনে নেই সেই একটা ভুল বোঝাবুঝি হয়েছিল? হ্যাঁ তা তো মনে আছেই। বলে আমি খানিক জোর করেই চুপ করে গেলাম। আমার মনের সন্দেহটা ভুল প্রমাণিত হলেই আমি বেশি খুশি হব, কিন্তু কি জানি মনের খচখচ ব্যাপারটা মোটেই দূর হচ্ছে না। আমার মনে হতে লাগলো, আচ্ছা ও তো সূচির কথা জানতে চাইল না, কারো বাড়ির খবরও নিল না, ব্যাপারটা কি? হয় ওর কাজের জায়গায় কিছু একটা গোলমাল হয়েছে, না হয় কোনো ব্যাপারে ও খুব ভয় পেয়েছে, আর না হয় কোনো ঘটনা ওর মনে এমন একটা প্রভাব বিস্তার করেছে যার আবহ থেকে ও নিজেকে বার করে আনতে পারছে না। আর তাই গত কয়েকদিন ধরে সেজে থাকার একটা অভিনয় করে যাচ্ছে।
সুচির কি খবর ভাই? কেমন কেমন আছে ও? হঠাৎ জিজ্ঞেস করলো যামিনী। তুই যেমন ভালোবাসায় মুড়ে রেখে গিয়েছিলি ঠিক তেমনটাই আছে ভাই। আচ্ছা, আমার বাড়িতে যাসনি এর মধ্যে? বাবা মা কেমন আছে রে? সবাই ভালো আছে। কাকুর ওষুধ মান্থলি হিসাবে বাড়িতে ডেলিভার হয়ে যায়, কোনো চিন্তার ব্যাপার নেই। কিন্তু এইবারে তোর এত লাগেজ কেন? হ্যাঁ, এবারে একটু বেশি ব্যাগ হয়েছে বটে। কিছুই নিইনি জানিস, তাও জানি না কি করে এত ব্যাগ হলো। তাই বটে। এইভাবেই ভাঙা ভাঙা কিছু বার্তালাপের মধ্যে দিয়ে যামিনীকে বাড়িতে নিয়ে এলাম। বেরোনোর সময়ও খেয়াল করলাম যে যামিনী ওদের রান্নাঘরের পাশের বেসিনের ওপর আয়নাটার সামনে কতকটা ঘোলাটে ক্লান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ব্যাপারটা তখনও সুচি জানতেও পারেনি। মানে যামিনী এত ভালো অভিনয়টা ওর সামনে করেছে যে বেচারি টেরও পায়নি যে ওর মনের মধ্যে কিছু একটা চাপানোদর চলছে বিশেষ কোনো ঘটনাকে নিয়ে। আমি নিজেও ভেবে উঠতে পারছি না যে বলবো কি বলবো না। মনের মধ্যে উচাটন ভাবটাও কাটছে না যতদিন না যামিনীর অবস্থাটা কিছুমাত্র আন্দাজ করতে পারছি। সেদিনটা এভাবেই কিছু অনর্থক দুশ্চিন্তা আর গ্লানির ভার বহন করতে করতেই কেটে গেল। রাতে শুয়ে শুয়েও দু চোখের পাতা টেনে টুনে এক করতে পারলাম না কিছুতেই। তা যাই হোক, পরের দিন ভোরবেলা হঠাৎ একটা অচেনা নম্বর থেকে একটা কল এলো আমার ফোনে। আর তার আওয়াজ আমার হালকা ঘুমের ভাবটা আরো হালকা করে দিল। উন্নত প্রযুক্তির সুবাদে জানতে পারলাম যে ফোনটা আসছে ভেনিসের অ্যাটলাস ইন্ডাস্ট্রিজ থেকে। ফোন ওঠানোর পরে তার সঙ্গে বার্তালাপটা বাংলা করেই বলছি। হ্যালো, হাই তুলতে তুলতে বললাম আমি। আমি কি মিস্টার অচিন্ত্য সেনগুপ্তর সাথে কথা বলছি? হ্যাঁ বলছি। ইয়েস, আমি অ্যাটলাস ইন্ডাস্ট্রিজ থেকে অ্যান্ড্রু প্যারিস কথা বলছি। বলুন কি জানতে চান, আর আপনি কে? ইয়া মিস্টার যামিনী রায়চৌধুরীজ সিনিয়র। ইয়া, ও আমার আন্ডারেই কাজ করে। ও আচ্ছা আচ্ছা, বলুন স্যার, আপনার কি কিছু জানানোর আছে নাকি কিছু জানার আছে? আচ্ছা, ক্যান ইউ টেল মি, ও কি ওর হোম টাউন মানে ক্যালকাটায় ফিরেছে? সে কি? হ্যাঁ এসেছে। মানে কেন, ও অফিসে ছুটি নিয়ে আসেনি? নো, নেভার। লাস্ট 4-5 ডেজ তো ও অফিসের ধারে কাছে দেখিনি তাকে। কি বলছেন মশাই? আমাকে যে বললো কাজের জায়গায় সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। No, no, works are all fine. And performance is also good. তাহলে? হ্যাঁ মানে আপনি কি সত্যি কিছু জানেন না? আরে কি জানবো বলুন দেখি, আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না মশাই। না না, আপনার তো খুব অ্যাপ্রিসিয়েশন শুনেছি যামিনীর মুখে। No, and he loves you a lot and he respects you too. দেখুন, সত্যি কথা বলতে বিগত বেশ কয়েকদিন ধরেই না আমি ওর মধ্যে একটা অন্যমনস্ক ভাব লক্ষ্য করেছি, বিশেষ করে ওই কথা বলার সময়। আর গতকাল যখন এখানে পৌঁছলো তারপর থেকে তো বটেই। আর কিছু? আর কিছু বলতে ওই কথা বলতে বলতে চুপ করে যাওয়া, খেই হারিয়ে ফেলা, আর আমার কাছ থেকে ও কিছু একটা লুকোচ্ছে, এটা আমার ধারণা স্যার। বাট আমি জানি না সেটা কতটা সত্যি, কিন্তু ধারণাটা ধীরে ধীরে বদ্ধমূল হচ্ছে আমার মনে। না সি, সত্যি যে কি হয়েছে এক্স্যাক্টলি আমিও জানি না। বাট লাস্ট 1 month ও কাউন্সেলিং এ রয়েছে, আই মিন সাইকিয়াট্রিক কাউন্সেলিং। মানে? আমি আটকে উঠলাম একেবারে। মাসখানেক আগের কথা,
সাডেনলি আপনার থটস গুলো আমার মনেও তৈরি হয়েছিল। দেখুন, ও অফিসের একজন প্রেশিয়াস এমপ্লয়ি, এন্ড দ্যাটস ওয়াই আমি সিনিয়র হিসেবে ওর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথের খুব টেক কেয়ার করি, and that is my responsibility too. And আমার একজন চেনা কাউন্সিলরের কাছে ওকে আমি যেতে বললাম, but he was going there, but suddenly this happened. ওখানেও যাচ্ছে না, and he is not coming to the office too. তাই অফিসের এমার্জেন্সি কন্ট্যাক্ট থেকে আপনার নাম্বারটা নিয়ে কন্ট্যাক্ট করতে বাধ্য হলাম। So can you tell me what happened to him? দেখুন স্যার, সত্যি বলছি, আমি এখনো অন্ধকারে। যতটুকু আপনি বললেন ততটুকুই আমার কাছে একেবারে নতুন। কাজেই Okay, then try to talk to him as soon as possible. Okay, আমি এদিকে ব্যাপারটা দেখে নিচ্ছি। ওকে স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ব্যাপারগুলো সম্পর্কে জানানোর জন্য। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। এই বলে উনি ফোনটা কেটে দিলেন, আর আমি তখনও যেন খানিক বোকা বাঁদরের মতো ফ্যানের নিচে বিছানায় বসে বসে ঘামছি। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 10টার দাগ ছুঁয়েছে ততক্ষণে। আমি সবে বাজার থেকে চিতলের পেটি, ডিমওয়ালা ইলিশ আর খাসির মাংস এনে 1 কাপ চা নিয়ে বসেছি আমার ঘরের বারান্দায়। ওই বারান্দাটা বাড়ির একটু বিপরীত দিকে হওয়ার কারণে ওখানে বসে অনায়াসেই আমি একটা সিগারেট খেতে পারি। তো চা খেয়ে একটা ফিল্টার হুইলস ধরিয়ে 2টো টান দিয়েছি, এমন সময় দেখি রাস্তা দিয়ে বামাল সমেত যামিনী আর সুচিরা আসছে। পড়ি কি মরি করে সিগারেটটা ফসফস করে শেষ করেই দৌড় দিলাম গেটের দিকে। যামিনী, কিরে, চল ছাদে যাই একটু, ছাদের ঘরটায় বেড়ে হাওয়া, ওখানেই বসে খানিক গল্প হবে। আমি উঠছি, তুই সুচিকে নিয়ে আয়। এই বলে সিগারেটের প্যাকেট আর লাইটারটা নিয়ে আমি উঠে গেলাম। জলখাবারে লুচি আর কুমড়োর ছেঁচকি খেয়ে আপাতত ঘন্টা 3 জন্য পেটের আগুনে ছাই চাপা দেওয়া গেছে। কাজেই এর মধ্যে মনের ঝামেলাটা মেটাতে হবে, আর সেজন্যই ওদেরকে আসতে বললুম। যামিনী সুচির হাত ধরে ছাদের ঘরে ঢুকল। দক্ষিণের খোলা জানলা দিয়ে ফুরফুরে হাওয়ায় নিঃশ্বাস নিয়ে সুচি বলল, বল, কি বলছিস? সুচি, তুই যামিনীকে দেখে কিছু বুঝতে পারছিস? না, বুঝবো আবার কি? যত বেশি বিদেশে থাকছে তত আগের ওই হাদা গঙ্গারাম ভাবটা কেটে গিয়ে একটু করে স্মার্ট হচ্ছে, এই আর কি। কেন বলতো? ও যামিনী ভাই, ট্যালেন্ট আছে তোর, কি অভিনয়টাই না করছিস বল। একটু রাগ আর বিদ্রুপ নিয়েই আমি বললাম। অভিনয় আবার কি করব ভাই? আরে নিজের লোকের কাছে কি কেউ অভিনয় করে নাকি? বলল যামিনী, গলায় সেই একটা মেকি খুশির ছাপ। আর চেপে রেখে লাভ নেই ভাই, ব্যাপারটা বল। আমি কিছুটা জেনেই গেছি বলতে পারিস। কি ব্যাপার বলতো? কি সব বলছিস? অভিনয় জেনে গেছিস? কিসের অভিনয়? আর তুই বা কি জেনে গেছিস? প্লিজ খুলে বল সবটা ভাই। সুচির গলায় চিন্তার অনুপ্রবেশ ঘটেছে ততক্ষণে। আমি যতটুকু বুঝেছি বলছি, ভুল হলে ঠিক করে দিস, কেমন যামিনী? বুঝেছিস যখন বল। আপ্রাণ চেষ্টা না করেও ঘটনাটা চাপতে না পারার ব্যর্থতা ভরা গলায় বলল যামিনী, বুঝলি, তোর সিনিয়র অ্যান্ড্রু পেরেজের মতো না হলেও গত 1 সপ্তাহ ধরে তোর মধ্যে এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি। একটা আনমনা ভাব, কথা বলতে অনীহা, কোনো একটা বিশেষ ঘটনা বা অন্য কিছু নিয়ে তুই চিন্তিত বা বিব্রত। তো আমি এতদূর এগিয়ে আর বুঝতে পারছি না যে কি করব। তুইও চেপে রয়েছিস, সুচিও ব্যাপারটা আগা গোড়া কিছুই জানে না, আর আমিও ওকে বলে বিরক্ত করতে চাইছি না। তো আজ ভোরবেলা উনি ফোন করলেন, মানে তোর সিনিয়র আর কি। উনি আমাকে জানালেন যে যামিনী নাকি লাস্ট 1 মাস ধরে কাউন্সেলিংয়ে রয়েছে, ওই অ্যান্ড্রু ভদ্রলোকেরই কোনো একজন চেনা সাইক্রিয়াটিক ডাক্তারের আন্ডারে। এবার এইটুকু আমার জ্ঞান হয়েছে আজ ভোর পর্যন্ত।
বাকি ঘটনা সবচেয়ে ভালো যামিনীই বলতে পারবে, কারণ যা কিছুই ঘটে থাকুক সেটা ওর সাথেই ঘটেছে। এই বলে সুচির দিকে তাকালাম। যথারীতি একটা ভার ভার ভাব ওর মুখের রংটা ফ্যাকাশে করে দিয়েছে অনেকটাই। সেই অবস্থায় ও বলল, কি গো, এই তুমি আমাকে ভালোবাসো, বা এই আমাদের ভালোবাসার স্বচ্ছতা? তুমি এত দূরে একা থাকো আর আমার ভরসার এই দাম দিলে তুমি? না না দাঁড়া সুচি, এর মধ্যে তোদের এই মনোমালিন্যের কথা তুলিস না। দেখ, ও তোকে ভালোবাসে আর তুইও ওকে, এর থেকে বড় কথা আর কিছুই নেই। কিন্তু ও তোকে অত দূর থেকে এসব বলে বিব্রত করতে চায়নি, কারণ তুইও একা থাকিস। শুধু শুধু তোর প্রেশার বাড়িয়ে দিতে চায়নি বলেই বলেনি। এই প্রসঙ্গটা একটু দূরে রাখ, আর ওর ভালোই যখন চাস আগে ওকে মন হালকা করে বলতে দে ঘটনাটা। সুচিকে উদ্দেশ্য করে কথাটা বললাম। বেশ, বলুক তাহলে। সেই অনুকম্পিত গলায় বলল সুচি, দেখো, তোমাকে বা তোকে হয়তো বলতে পারতাম, কিন্তু ধরা ধরা গলায় বলতে শুরু করলো যামিনী। তোদের কেউই সমস্যা বা পুরো জিনিসটার কোনো সুরাহা এত দূর থেকে করতে পারবি না। অচিন্ত তো কিছুদিন আগে থেকেই বুঝেছিল যে কিছু একটা হয়েছে, যেটা নিয়ে আমি চিন্তিত রয়েছি। ঘটনাটা বলতে গেলে আমার এক কলিগ ম্যাথিউয়ের কথা বলতে হয়। আমরা একসাথেই কাজ করি, আর ওর একটা নেশা আছে, সেটা হচ্ছে পুরনো জিনিস সংগ্রহ বা অ্যান্টিক কালেকশন। অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে আমি প্রায়ই ওকে সঙ্গ দেবার জন্য অ্যান্টিকের দোকানে যেতাম। 2-3টে দোকান আমাদের পাকা ছিল, সেখানে ওই এলাকার সবচেয়ে ভালো জিনিস পাওয়া যেত, আর দামও জেনুইন নিত ওরা। এবার স্বাভাবিকভাবেই ম্যাথিউয়ের সাথে যেতে যেতে আমারও একটা আকর্ষণ তৈরি হয়েছিল, আর সেটা তোরা জানিস। আর আমার ইতিহাসের প্রতি একটা টান বরাবরই ছিল, মানে পুরনো জিনিস জানা বা দেশের বিদেশের ইতিহাস জানা, এসব আর কি। আমি কয়েকটা জিনিসও কিনেছি। আর এই অগাস্ট মাসের শেষের দিকে ওই দোকানে যাই ম্যাথিউয়ের সাথে। এই পর্যন্ত বলে যামিনী একটু থামলো, আর সেই ফাঁকে আমি একটা ফিল্টার হুইলস ধরিয়ে টান দিতে লাগলাম। যামিনী ওর পাশে রাখা জলের বোতল থেকে খানিক জল খেয়ে আবার বলতে শুরু করলো। দোকানে ঢুকেই বাঁদিকের তাকে রাখা একটা মাঝারি সাইজের প্রস্তর নির্মিত দেবী মূর্তির দিকে আমার চোখ পড়ল। আর পড়তে না পড়তেই আমি কেমন যেন দাঁড়িয়ে গেলাম। মূর্তিটার দিকে আরেকটু এগিয়ে গিয়ে যেন মনে হলো আমি নিজে এগোচ্ছি না, আমাকে কেউ টানছে ওদিক থেকে। কাছে যেতে সেই দেবীর রূপে যেন আমার শিরদাঁড়ায় একটা শিহরণ খেলে গেল। আর ওই মূর্তির কাটিং সৌন্দর্য এতটাই বেশি যে ওই মুহূর্তে মনে হচ্ছিল যেন ওই দেবী মূর্তি আমার গত জন্মের কোনো প্রেমিকা। ততক্ষণে আমার মনের মধ্যে এটা চলতে শুরু করেছে যে আমি ওই মূর্তি যে কোনোভাবে ঘরে নিয়ে যাব, চাই যত দামি হোক। হঠাৎ মনে হলো অনেক দূর থেকে যেন ম্যাথিউ ডাকছে। আমি তখন মনে হয় অন্য কোনো জগতে হারিয়ে গেছি ওই রূপের ভেলায় চেপে। ম্যাথিউয়ের ডাকে সেই ঘোর কেটে যেতে দেখি ও আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে, আমার দিকে হাঁ করে তাকিয়ে। কি ব্যাপার, এই সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশে তুই এইরকম ঘামছিস কেন? ও বলল, কিছু না, গরম লাগছিল একটু আর কি, বলে কথাটা যা হোক করে এড়িয়ে গেলাম। এমন সময় দোকানদার এগিয়ে এসেছে আমাদের দিকে। সে বলল, হোয়াট হ্যাপেন্ড স্যার? ওই মূর্তিটা আপনি দেখছিলেন, কেমন লাগলো? আমি বুঝলাম যে উনি লক্ষ্য করেছেন যে আমি ওখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে ওই পিসটাই দেখছি। তো তাই সোজাসুজি বললাম, খুবই ভালো,
কিন্তু ওই স্যার, ওই মূর্তিটা ইউরোপিয়ান গ্রানাইটের তৈরি, অসাধারণ কারুকার্য, অ্যান্ড খুব কম করে হলেও প্রায় 150 থেকে 200 বছরের পুরনো। ইয়ে স্যার, প্রায় 200 ইয়ার্স, যা আজকের দিনে মেলা ভীষণই রেয়ার একটা ব্যাপার। আমার কথার মাঝেই তিনি বলে গেলেন, আচ্ছা ওটার দাম কীরকম হবে দাদা? আমার অচেনা অবচেতনের আন্দোলনের আওয়াজটা যেন বেরিয়ে এলো গলা দিয়ে। বেশি নয় স্যার, অনলি 600 ইউরোজ। মানে? আঁতকে উঠে বলল ম্যাথিউ। ঠিক আছে, দিয়ে দিন ভালো করে প্যাক করে। আবার আমার সেই পাগলামো আক্রান্ত বশীভূত মন উত্তর দিল, এবার আমাদের অবাক করা গলায় শোরগোল পড়ে গেল। মানে তুই 50,000 টাকা দিয়ে ওই মূর্তিটা কিনলি? হ্যাঁ ভাই, আমি কিছুতেই বুঝতে পারলাম না কেন কিনছি, এতগুলো টাকা কেন খরচা করছি। 50,000 টাকা মানে প্রায় আমার 1 মাসের মাইনের একটু কম আর কি। কিন্তু আমি না কেমন মোহগ্রস্ত হয়ে গেছি ততক্ষণে ওই মূর্তিটার প্রতি। বা বলতে পারিস ওই পা হাঁটু থেকে ভাঁজ করে, হাত দুটো কনুই থেকে ভাঁজ করে নিজের শরীরের সাথে ঠিক 90 ডিগ্রি কোণে তুলে ধরে রাখা ওই অর্ধনগ্ন দেবীর প্রতি। ম্যাথিউকেও দেখি আমার দিকে কেমন ফ্যাল করে তাকিয়ে আছে। আমি তখনও বুঝতে পারছি না যে এতগুলো টাকা খরচ হয়ে গেল। ব্যাগে রাখা চেক বই থেকে খসখস করে লিখে একটা চেক দিয়ে বাবেল প্যাকেটে মোড়া ওই 1.25 ফুটের মূর্তিটা নিয়ে ম্যাথিউয়ের সাথে দোকান থেকে বেরিয়ে এলাম। হঠাৎ ম্যাথিউয়ের কথায় চটকা ভাঙল। কি ব্যাপার ভাই? হোয়াটস দ্য ম্যাটার? ওই মূর্তিটার মধ্যে কি এমন আছে যে তুই অত দাম দিয়ে ওটা কিনে নিলি? ওইটি আমার পূর্বজন্মের প্রেমিকা ছিলেন কি না, তাই তাকে পয়সা দিয়ে কিনে ঘরে নিয়ে যাচ্ছি। আমার মনের অবস্থাটা চাপা দিয়ে মজা করেই বললাম ওকে। বাড়ি পৌঁছতে একটু রাতও হলো। তো রাতে ফিরে মূর্তিটা প্যাকেট থেকে বার করে আমার বিছানার পাশেই থাকা একটা টেবিলের ওপর রেখে কোনো রকমে একটু ডিনার করেই বিছানায় নিজের শরীরটা বিসর্জন দিলাম, এই ভেবে যে কাল সকালে উঠেই একেবারে ওই দেবী মানবীর জন্য একটা সুন্দর রাখার জায়গা ব্যবস্থা করা যাবে। রাতে শুতে গিয়ে আমার বরাবরের অভ্যেস আলো নিভিয়ে শোয়া। তো যথারীতি আলো নেভানোর জন্য সুইচ অফ করতে গিয়ে দেখি সুইচটা কাজ করছে না। কয়েকবার চেষ্টা করেও দেখি যে কিছুতেই কাজ হচ্ছে না। মনের মধ্যে একটা বিরক্তি ভাব নিয়েই লাইট জ্বালিয়ে শুয়ে পড়লাম। এমনিতেই সারাদিনের কাজে ক্লান্ত শরীর, তাই আর বেশি সময় নষ্ট করলাম না। লাইট নিভিয়ে শুয়ে অভ্যস্ত থাকার দরুন লাইট জ্বলে থাকা অবস্থায় স্বাভাবিকভাবেই ঘুম খুব ভালো হলো না। মাঝরাতের দিকে তখন বেশ একজোট ঘুম এসেছে। ঘুমপড়িরা মাথার কাছে নাচতে নাচতে ভিড় করেছে ততক্ষণে। হঠাৎ এক ভয়ঙ্কর দৃশ্য আমার ঘুম একেবারে উড়িয়ে দিল। এখনো জানি না স্বপ্ন নাকি অন্য কিছু। দেখি আমার পাশের বালিশে ওই নারী মূর্তির অবিকল মুখ নিয়ে এক মহিলা শুয়ে আছেন। না মহিলা নয় তো, এ তো পুরো মহিলা নয়। মাথায় এলো চুল ছড়িয়ে দিয়ে বালিশে রাখা শুধুমাত্র একটা মাথা। তার দেহের নিচের অংশ নেই, মানে মাথাটা ধর থেকে কাটা আর রক্তে ভেসে যাচ্ছে বালিশটা। গলার কাছে শিরদাঁড়ার প্রথম সার্ভাইকাল ভাটিপ্রা খোঁচা দিচ্ছে বালিশের ভেজা তুলোয়। আর আমার হৃৎপিণ্ড ঠিক যেন গলার কাছে এসে ধাক্কা দিচ্ছে। তখন হুড়মুড় করে উঠে বসেছি বিছানার উপর ঘামে ভেজা শরীর নিয়ে। ঘরের লাইট আগে থেকেই জ্বলছিল। তো এবার বালিশে তাকিয়ে ছিটকে যাওয়ার মতো হলো। দেখি সত্যিই যেন মনে হচ্ছে
এক গ্লাস রক্ত কেউ ঢেলে দিয়ে গেছে বালিশের ওপর। এই অবধি বলে যামিনী একটু থামল। দেখি ছাদের ঘরের অত হাওয়ার মধ্যেও ওর কপাল থেকে ঝুলপির পাশ দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে, আর সূচির মুখ তো এর মধ্যেই সাদা হয়ে উঠেছে সব শুনে। চেপে ধরে বসে আছে যামিনীর বাঁ হাতের কবজিটা। আর একটা ফিল্টার হুইলস ধরাচ্ছি তো যামিনী একটু জল দিয়ে শুকনো গলাটা আর একবার একটু ভিজিয়ে নিয়ে ফের শুরু করলো। বুঝলি, সকালের আলোয় না পৃথিবীটা অনেক নির্মল, মনোরম আর সহজ লাগে। যত দিন বাড়ে তত জটিলতা বাড়ে, মানুষের মধ্যে দুশ্চিন্তার ছায়া নামে, আর আলো থেকে অন্ধকার হলে যেন পৃথিবীব্যাপী কোনো মায়ার রাজত্ব নেমে আসে সবার চোখের আড়ালে। তা যাই হোক, আগের রাতের ওই সব ভয়ানক ঘটনার পর আর ঘুম এলো না হাজার চেষ্টার পরেও। এপাশ ওপাশ করে কোনো রকমে ওই বিছানায় শুয়েই রাতটা পার করলাম। যথারীতি সকালে উঠে রোজকার রুটিন অনুযায়ী কাজকর্ম সারছি। নোংরা বেডশিটটা কাচতে হবে তাই বেডরুমে গেছি ওটা আনতে। গিয়ে আমি দেখি বিছানার চাদর একেবারে টান টান করে পাতা, তাতে রক্তের কোনো দাগই নেই। বরং বরং এরকমও মনে হতে পারে যে ওই বিছানায় রাতে কেউ শুতেও যায়নি। সব ঘটনা দেখে আমার মনে যেন সব এলোমেলো হয়ে যেতে লাগলো। চিন্তার সংসর্গের ভিড়ে কাল রাত থেকে তখন পর্যন্ত একেবারেই ভুলে গেছি নতুন মূর্তির কথাটা। হঠাৎ তখন মূর্তিটার দিকে একবার চোখ গিয়ে পড়ল। দিব্যি সুন্দরী, টেবিলের উপর রেখেছিলাম কাল রাতে, ঠিক যেরকম উর্বশী রূপের বর্ণনা প্রথম দেখার পর দিয়েছি, হুবহু এক। চোখের কানায় কানায় সেই কামনা ভরা দৃষ্টি, শরীরের প্রতিটি খাঁজ থেকে যেন যৌবনের ফুটন্ত রস গড়িয়ে পড়ছে। শিল্পীর হাতে পরিপূর্ণ এই মূর্তি দেখে একবারের জন্য জানিস মনে হয়নি যে এর মধ্যে কিছু রহস্য আছে, বা কেনই বা এই মূর্তি আমাকে এরকম আকৃষ্ট করছে। এতগুলো এলোমেলো ঘটনা একসাথে মাথার প্রতিটা স্নায়ুকে চাপ দিচ্ছে সেই কাল সন্ধে থেকে। আর তার জন্যেই নাকি আমার ওই রকম মনের অবস্থার জন্য কিনা জানি না, অফিসে কোনোভাবেই কাজে মন দিতে পারলাম না। সারাটা দিন কম্পিউটারের সামনে বসে রইলাম। এমন সময় হঠাৎ ম্যাথিউ এসে হাজির। তো ওকে কত জোর করেই অফিসের লবিতে টেনে নিয়ে এলাম। এক কাপ কফি নিয়ে বসে ওকে সমস্ত ঘটনা খুলে বললাম। আমি এই ভেবে বললাম যে ও হয়তো কিছু সমাধান বলতে পারবে, বা কি জন্য হচ্ছে সেই ব্যাপারে আলোকপাত করতে পারবে। উল্টে ও নিজেই ভয়ে গুটিসুটি মেরে পালিয়ে গেল কাজের বাহানা দিয়ে। তো যা হোক করে অফিসের কাজ শেষ করার পর বাড়ি ফিরলাম। আমার সোসাইটিতে একজন চেনা ইলেকট্রিশিয়ান আছে, তাকে ফেরার পথে একবার কল দিয়ে এসেছিলাম। তো সে আসাতে ওই আলোর সমস্যাটা দেখালাম। সুইচ খারাপ হয়েছে ভেবে সুইচ বোর্ডটা দেওয়াল থেকে খুলে সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। আমি বললাম, কি ব্যাপার স্যামুয়েল, কি হয়েছে, হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? স্যার দেখুন, এই যে তারটা সাপ্লাই দিচ্ছে লাইটে, এই তারটা ভিজে ভিজে লাগছে। সে আবার কি, কই দেখি বলে তারটায় হাত দিয়ে ভেজা ভেজা ভাবটা আমিও অনুভব করলাম। যেন মনে হচ্ছে তার বেয়ে কোনো তরল নেমে আসছে উপর দিক থেকে। তার থেকে হাতটা সরিয়ে নিয়ে চোখের সামনে আনতেই মনে হলো আমার শরীর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল। দেখি আমার হাতে রক্ত। চোখের ভুল কিনা সেটা বুঝবার জন্য আবার একবার তারটা ধরে দেখলাম। না, এ তো চোখের ভুল নয়, সত্যিই রক্ত। এসব দেখে স্যামুয়েল পড়ি কি মরি করে সোজা বাড়ি থেকে বেরিয়ে দৌড়। কিংকর্তব্য বিমূঢ়ের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম আমি। বুঝতে পারলাম আমার টাওয়েল জড়ানো কোমর থেকে বিন্দু বিন্দু ঘাম হাঁটু বেয়ে নিচের লোমকূপে বাঁধা পেতে পেতে নেমে যাচ্ছে। নিজের মনেই ভাবছি,
এ তো এক ভারী জ্বালা হলো দেখছি। কোথা থেকে কি হচ্ছে জানি না। বিছানায় রক্ত, সুইচ বোর্ডে রক্ত। অগত্যা সুইচ বোর্ডটা ঠিক করে নিজেই দেওয়ালে লাগিয়ে দিলাম। রাত তখন 12:30 কি 1টা হবে। হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখি সারা দেহ ঘামে ভিজে গেছে, কিন্তু মজার ব্যাপার বাইরে তখন 14 কি 15 হবে তাপমাত্রা। কিন্তু ওই অবস্থা তখন আমার। ঘামে ভেজা শরীরটা নিয়ে উঠে একবার ওয়াশরুমে গেলাম। ভাবলাম একবার শাওয়ার নিলে যদি ঘুম আসে। যদি এই জ্যাবে শরীর নিয়ে শুতে হয় তাহলেই হয়েছে। শাওয়ার নিতে নিতে জলের ওই ঝিরঝিরে শব্দের মধ্যেও যেন কেমন একটা কান্না ভেজা গলা কানে এলো। প্রথমে অতটা গা করিনি, কিন্তু আওয়াজটা ক্রমেই বেড়ে চলল, আর তার সাথে আমার ভাবনাও বাড়ল। কিরকম একটা হচ্ছিল। ওই সব রকম ঘটনাই হোক আর দুর্ঘটনাই হোক, পরপর মস্তিষ্কে প্রবেশ করার জন্য সাহসী চেতন সত্তাটাকে ভীতু কল্পনাপ্রবণ অবচেতন ধীরে ধীরে গ্রাস করেছে ততক্ষণে। তাই কত ভয়ই লাগছিল, কারণ কান্নার শব্দটা বেড়ে চলেছে ততক্ষণে। কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। গলায় কোনো চাপ পড়লে, সেই অবস্থায় কেউ ফোঁপালে যেমন শুনতে লাগে, ঠিক তেমন। তোয়ালে দিয়ে গা মুছে লোয়ারটা পরে বাথরুম থেকে বেরোলাম, আর বেরোতেই আমার ভিড়মি যাওয়ার অবস্থা হলো। বাথরুম থেকে বেরোতেই আমার বিছানা, আর তারও ওপারে একটা বড় জানলা। বাইরে সেদিন চাঁদের আলো থাকার জন্য তার ফিকে জ্যোৎস্না আমার ঘরেও প্রভাব বিস্তার করেছে। আর সেই হালকা আলোর মধ্যে আমি দেখলাম একটা অবয়ব। ঠিক আমি যেখানটায় শুই সেখানেই বসে থাকা অবস্থায়। তার পুরো শরীরটা এক জায়গায় নেই। সেই একরকম মাথা কাটা, ধরটা বিছানায় বসে, মুন্ডুটা হাওয়ায় পাক খেয়ে বেড়াচ্ছে নিচের বসে থাকা ধরটাকে কেন্দ্র করে। হাতের কাছে সুইচটা পেলাম, লাইটটা জ্বালাতে গেলাম, কিন্তু লাইট কই? লাইট তো নেই। না লাইট আছে, কিন্তু ওগুলো কি? লাইট থেকে ফোঁটা ফোঁটা রক্ত টপ টপ করে মেঝেতে পড়ছে। উফ, এই দৃশ্য আর কতক্ষণ দেখতে হবে আমি জানি না। হঠাৎ ওই পাক খেতে থাকা মাথার চোখগুলো দেখতে পেলাম। দেখি চোখ থেকে কান্নার সাথে বেরিয়ে আসছে। ও কি? ও যে রক্ত। চোখ থেকে রক্তাক্ত কান্না ঝরানো ওই মেয়েটির মুখটা আমার চেনা। মানে চেনা মানে আগের দিন আমি ওকেই দেখেছি আমার বালিশের পাশে রক্ত জড়ানো অবস্থায়। তখন আমার মাথা থেকে বাবা, মা, সুচি তুমি, অচিন্ত তুই, আমার কাজ, আমি ভেনিসের অ্যাটলাস ইন্ডাস্ট্রির ওই ভালো পদে চাকরিরত, এসব উড়ে গেছে। হঠাৎ ওই মেয়েটি ফ্যাসে রক্ত জল করে দেওয়া গলায় আমায় বলে উঠল, আমার নাম জেনেরা রোজারিও। কি গো, আমাকে তোমার পছন্দ হয়েছে বুঝি? এত কষ্ট ভরা গলায় কেউ এসব জিজ্ঞাসা করতে পারে কিনা ভেবে উঠতে পারলাম না। যেটা এতক্ষণ দেখিনি সেটা দেখে আরো অবাক হলাম। দেখি দেহের হাত দুটি পিছমোড়া করে একটি মোটা দড়ি দিয়ে এমনভাবে বাঁধা যেন মনে হয় যে বেঁধেছে সে নিজেই আর খুলতে পারবে না। হঠাৎ আবার সেই নিস্তব্ধ হাওয়ার স্তর কাঁপিয়ে মেয়েটি বলে উঠল, কি গো, বলো না গো, আমাকে তোমার পছন্দ? আমার ভালো লেগেছে?
ভালো লেগেছে আমায়? কি গো, ভালো লেগেছে? আমি তখনও নির্বাক। ওই মুহূর্তে সামনের ওই দৃশ্যের মধ্যে কি উত্তর দেব তা আমি নিজেই বুঝতে পারছিলাম না। ধীরে ধীরে তখন আমি নিজের স্নায়ুর উপরে নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছি। হাতের তেলো, পায়ের পাতা ঘেমে যাচ্ছে, ফের পায়ের স্লিপারটাও বোধ করি ঘামে সিক্ত। মেয়েটার সেই কাটা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তবু কত জোর করে এসে বলল, আমাকে ভালোবাসতে গেলে তো আমাকে মুক্তি দিতে হবে ডার্লিং। আমার গলা তো সেই প্রায় 200 বছর হলো কেটে বাদ গেছে। তখন থেকে হাত দুটো বাঁধা। আমাকে মুক্তি করে দেবে তুমি, আমাকে মুক্ত করে দেবে তুমি। তোমার জীবনে আমি কোনো ক্ষতি করিনি, আর করবো না। শুধু যে পাথরের মূর্তিটা তুমি কাল নিয়ে এসেছ, ওই মূর্তি, হ্যাঁ ওই মূর্তিটার মাথাটা ঠিক আমার মতো করে ওই তর থেকে আলাদা করে ভেঙে দেবে, কেমন? তারপর ওই ভাঙা মূর্তিটা উত্তর ইতালির স্যান্ডউইচের কবরস্থানে গিয়ে 1313 নম্বর কবরের ঠিক পাশে 11 ফুট গর্ত করে পুঁতে দিয়ে আসবে। চলে আসবে। ফেরার সময় কিন্তু ভুলেও আর ওদিকে তাকাবে না, তাহলে কিন্তু চিরকালের মতো কিছুই দেখতে পাবে না, কেমন? আসি, ভালো থেকো। এত দূর শুনে আমি ধপ করে সোফায় বসে পড়েছি। তারপরে জানি না মানে মনে নেই। সকালে ঘুম থেকে উঠলাম ওই সোফাতেই। দেখি গোটা বিছানা আর ওই লাইটের নিচের মেঝেটা ফোঁটা ফোঁটা রক্তে ভরে রয়েছে। এত দূর বলে যামিনী সূচিকে জড়িয়ে ধরেছে। কতকটা প্রথম পাওয়া ভয়, কতকটা এখন বলার দরুন মনে পড়ে যাওয়া ঘটনার ভয়। একটা ফিল্টার হুইলস ঠোঁটে গুঁজে জ্বালতে জ্বালতে আমি বললাম, তারপর তুই কবরস্থানে গিয়ে সব ফর্মালিটি করে এলি? আবার কি ভাই, শেষে ওই প্রেতাত্মা নাকি কোথাকার কে ঠিক নেই, তার হাতে প্রাণ যায় আর কি। তোরা আছিস, আমার সূচি আছে। সেই ভয় একটু কাটিয়ে বলল যামিনী। তার মানে তোকে ওই অ্যান্টিক ডিলার যা বলেছিলেন যে মূর্তিটা 150 থেকে 200 বছরের পুরনো, সেটা সত্যি। যদি ওই মাথা কাটা মেয়েটার কথা সত্যি বলে ধরে নেওয়া হয় তাহলে একেবারেই ভাই। আর এইসব করার পর থেকেই আমার মনের মধ্যে আজ পর্যন্ত এই রহস্য দানা বেঁধেই রয়ে গেছে। আর তাই কাউন্সেলিংও চলছিল। আর তুই যা পরিবর্তন আমার মধ্যে লক্ষ্য করেছিলি সেগুলো। এখন কেমন বোধ করছিস? সিগারেটে লম্বা একটা টান দিয়ে জিজ্ঞেস করলাম আমি। হ্যাঁ, অনেকটাই হালকা। বুঝে দেখ, এত কিছু ঘটনা আমি না কাউকে বলতে পারছি, না কোনোভাবে সমাধান করতে পারছি। ওখানে কাউকে বললে খুব সাধারণভাবে কেউ তো মানবেই না, উল্টে আমাকেই ভাববে মাথা খারাপ হয়ে গেছে। অনেকটা শান্ত ও স্বাভাবিক গলায় বলল যামিনী। এবারে তুমি কবে ফিরবে গো? এতক্ষণ ধরে ভয় পেয়ে সাদা ফ্যাকাশে মুখ নিয়ে বসে থাকা সূচি প্রশ্ন করল। আর ফিরবো না তো। সবাইকে হতবাক করে দিয়ে বলল যামিনী। মানে? প্রায় একসাথেই বলে উঠলাম সূচি আর আমি দুজনেই। আমার গলায় আনন্দের উদ্ভাস। অচিন্ত, এবার বুঝতে পারছিস কেন আমার লাগেজ বেশি এবারে? প্রশ্নের উত্তর পেলি তো? হাসি হাসি মুখে জিজ্ঞেস করলো যামিনী। বাহ বাহ, খুব ভালো ভাই। এই না হলে বাঙালি। ঘরের ছেলে ভাই, ঘরে থাকবি, কাজ করবি, খাবি, বিয়ে থা করবি,
তোদের বাসরে বসে লেগ পুল করব, তোদের ছানাকে নিয়ে বেড়াতে যাব, এটাই তো জীবন ভাই বলে আমি আনন্দে যামিনীকে জড়িয়ে ধরেছি। ওদিকে সূচিও আনন্দে কেঁদে ফেলেছে যামিনীর কাঁধে মাথা রেখে। সবই তো হলো, কিন্তু প্রশ্নটা নিজের অস্তিত্ব বজায় রাখছে এখনো। কি প্রশ্ন আবার? আরে এত কিছুর পিছনে কারণটা কি? আচ্ছা, একটা কাজ তো করা যায়। কি? আমার চেনা একজন প্রফেসর আছে, লেকটাউনে থাকে, একাধারে ঐতিহাসিক এবং ভূতত্ত্ববিদ, ডাক্তার অর্জুন ভার্গব। ওনার কাছে গেলেই আমার মনে হচ্ছে এই কাহিনীটা বা রহস্যটার উদ্ঘাটন করা যেতে পারে। দেখি একবার ফোন করে যদি বিকেলে একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। ফোনে ওনার নাম্বারটা ডায়াল করলাম। হ্যাঁ, হ্যালো, হু ইজ স্পিকিং? হ্যালো হ্যালো স্যার, ডক্টর অর্জুন ভার্গব বলছেন তো? ইয়েস, তুমি কে? সাধারণ কিছু কথা আর কুশল মঙ্গল আদান প্রদানের পর বললাম, আচ্ছা স্যার, আপনি কি বিকেলের দিকে বাড়িতে থাকবেন? কেন বলো তো? না মানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতাম স্যার, একটু দরকার ছিল। বেশ তো, চলে এসো। আরে তোমার সাথে আর এত ফর্মালিটির কি আছে? ওকে স্যার, তাহলে 6টায় আসছি বলে ফোন রেখে দিলাম। আমার মনের মধ্যে একটা থিওরি আসছে, ওখানে গেলেই সেটা ক্লিয়ার হবে একমাত্র। এই বলে সবাইকে নিয়ে দুপুরের খাওয়াটা শেষ করতে নিচে চলে এলাম। ততক্ষণে চিতলের পেটিগুলো আমাদের পেটে যাওয়ার জন্য পেঁয়াজের টুকরো গায়ে মেখে লাফাচ্ছে। ডিমওয়ালা ইলিশের পিসগুলো পাতুরির কলাপাতার মধ্যে থেকে বাইরে আসার জন্য ছটফট করছে, আর খাসির মাংসের পিসগুলো গরম ভাতের উষ্ণতা পাবার আশায় জীবন দিতেও প্রস্তুত। তাই সেই স্বর্গীয় অনুভূতি পাওয়ার আশায় দুপুরের আহার করতে বসে গেলাম। বিকেল 4:30 নাগাদ 3জন মিলে বেরিয়ে পড়লাম রহস্য সমাধানে। ভার্গব স্যারের বাড়ি পৌঁছে গেলাম 6টার মধ্যে। এত কিছুর পর আর সাধারণ বার্তালাপ এখানে উদ্ধৃত করলাম না, সোজাসুজি আসল আলোচনায় তুলে দিচ্ছি। এই হলো পুরো ব্যাপার স্যার, বললাম আমি। আচ্ছা, এই সম্বন্ধে তোমার বা তোমাদের কারোর কোনো ধারণা হয়েছে কি? মানে এর পিছনের রিজনটা বা অন্য কোনো ঘটনা আছে বলে কি মনে করো তোমরা? বললেন স্যার। আমার নিজেরও একটা যুক্তি আছে স্যার, আর সেটাও আজ দুপুরে যামিনীর মুখে সব শুনতে শুনতেই হঠাৎ মাথায় এসেছে। হ্যাঁ, কি যুক্তি বলো শুনি। আমি কোনো ম্যাগাজিনে বা কোথাও একটা ঘটনা পড়েছিলাম, যার একটা সারমর্ম ছিল এরকম যে পাথরেরও স্মৃতি থাকে। আর এই যুক্তি থেকে আমার মনে হচ্ছে যে ওই মেয়েটির আত্মা বা ওই রাতের ঘটনার কথাগুলো অনুযায়ী মেয়েটির সাথে যা ঘটেছিল তার সঙ্গে ওই পাথরের কোনো যোগাযোগ আছে। দারুণ ভেবেছো তুমি অচিন্ত, একদমই তাই। ইনফ্যাক্ট এটাই মানতে পারার মতো সবচেয়ে কঠোর যুক্তি। আর যে সময়কালের কথা এখানে উঠে আসছে সেই হিসাবে দেখতে গেলে সময়টা ফরাসি বিপ্লবের কথা মনে করিয়ে দেয়। আর তার সাথেই মনে পড়ে যায় ইউরোপীয় রাজাদের নির্মম শাস্তি ব্যবস্থার কথা, যেমন গিলোটিন বা তারও আগে ওই মেইডেন বা হ্যালিফ্যাক্স গিবেট, এই সব খুনি যন্ত্রের কথা মনে পড়ে যায়। আর ইতিহাসের রক্তাক্ত পাতায় চোখ চালালে দেখা যাবে যে ফরাসি বিপ্লবের শেষের দিকে গিলোটিনের যে উন্নততর যন্ত্র আবিষ্কার হয়েছিল তার নিচের দিকে কাঠের পাটাতনের ব্যবস্থা ছিল, কিন্তু একদম প্রথম দিকে ওই যন্ত্র কোনো পাথরের, বিশেষ করে গ্রানাইটের মঞ্চের ওপর বসানো থাকতো, যেখানে অপরাধীর হাত পা বেঁধে তাকে শুইয়ে দেওয়া হতো। আর বাকিটা তো জানোই। তো এছাড়া আর কোনো যুক্তিকে সেভাবে প্রশ্রয় দেওয়া যাচ্ছে না এই ঘটনায়। আর সান মিচেলের যে জায়গায় তোমায় কবর দিতে বলেছিল সেই জায়গায় কিন্তু ওই রোজারিও পরিবারের বেশ কয়েকজনকে কবর দেওয়া হয়েছে। এই পেজটায় দেখো, 1311 থেকে 1319 সালের সকলেই কিন্তু ওই একই পরিবারের।
5 ভাই সম্ভবত। সবার স্ত্রীর নাম উল্লেখ রয়েছে, কিন্তু একমাত্র ওই হেনরি রোজারিওর কোনো স্পাউসের নাম এখানে উল্লেখ নেই। বলে একটা ইটালিয়ান সাইট খুলে একটা লিস্ট খুলে দেখালেন আমাদের। হতবুদ্ধির মতো আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম একবার। সত্যি আমাদের জীবনে পরতে পরতে এমন কিছু ঘটনা, এমন কিছু রঙিন ব্যঞ্জনের মোড়কে ঢাকা থাকে যেগুলো খুলে দেখলে প্রবল গরমেও আমাদের প্রতিটি লোমকূপের গোড়ায় শৈত্যপ্রবাহের সৃষ্টি হয়। যেমন আমার জীবনে শোনা এবং যামিনীর জীবনে ঘটা এই ঘটনা যদি কেউ কলকাতার কোনো এক ব্যস্তবহুল জায়গায় ফুটপাতে দাঁড়িয়ে ভাবতে চেষ্টা করে, তাহলে হয়তো নিতান্ত অনর্থক এক হাসি মনের মধ্যে তৈরি হয়ে পুরো ব্যাপারটাই হালকা করে দিয়ে চলে যাবে। কিন্তু তাও আমাদের অবচেতনে বরাবর এই ঘটনা একটা অভিজ্ঞতার শিকড় হয়ে রয়ে যাবে সারা জীবন। শুনছিলেন দ্য মিস্ট্রি টেলার অরিজিনালসের দ্বিতীয় গল্প, সৌম্য ব্যানার্জির কলমে স্বর। গল্প পাঠ তথা অচিন্ত ডক্টর ভার্গব ও কিউরিও দোকানদারের ভূমিকায় আমি রৌনক। যামিনী শীর্ষেন্দু, সুচরিতা ঋতুপর্ণা, অ্যান্ড্রু পেরেজ সৌম্য, ম্যাথিউ শুভম, জেনেরা রোজারিও খুশি। গল্পটি শুনে কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই ধরনের আরও অনেক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি রোমহর্ষক গল্প নিয়ে। আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।